একটু ওয়েট করো, হ্যাঁ, জাস্ট একটুখানি ওয়েট করো। সরি, একটুখানি দাঁড়িয়ে যাও। চলো, গুড আফটারনুন।
আমারও তো একটু পার্সোনাল লাইফ থাকে গো। রোববার দিনটা যদি এত মেসেজ করো আমি কি করে রিপ্লাই করব? অনিন্দ, আজকে আরেকবার আমাকে মেসেজ করো, তোমার কি সমস্যা হয়েছে। আমাকে আরেকবার আজকে হোয়াটসঅ্যাপে একটু রাতের দিকে মেসেজ করো, যখন আমি একটু ফ্রি থাকবো, ঠিক আছে? তখন তাহলে আমি দেখে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? আহ হ্যাঁ, আমি ঠিক আছি। গুড আফটারনুন, গুড আফটারনুন। না না, আমি আগের ছবি ওসব। আমি রোববার দিন পুরো বাড়িতেই থাকি। আচ্ছা, ঠিক আছে। চলো শুরু করছি তাহলে আজকের ক্লাসটা। আচ্ছা, তোমরা যারা যারা আগের দিনকে আমি স্পোর্টস পড়িয়েছিলাম, তো স্পোর্টস থেকে আমি বলেছিলাম যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে আমি বলেছিলাম, যে টেনিস পড়াতে পড়াতে আমি বলেছিলাম টাইম আপ হয়ে গিয়েছিল, যে কিছু জিনিস আমি আজকে একটু শুরুর দিকে বলে তারপরে আমি আজকের যে টপিকটা আছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেই টপিকে আমি চলে আসব, ঠিক আছে? আর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাথেও লেখা আছে, দেখবে যে রামসার সাইট। তো রামসার সাইটটা আমি অলরেডি প্রোটেক্টেড এরিয়া যখন পড়িয়েছি তখন পুরোটা বলে দিয়েছি। তো আমি ওই টপিকটা নিয়ে আজকে আর কোনো কথা বলবো না। 100টা রামসার সাইটের যে আমাদের ঘোষণা হয়ে গিয়েছিল, লাস্ট কবে ঘোষণা হয়েছে, কবে কোন রামসার সাইটের কথা বলা হয়েছে, আমি সমস্ত কিছু যেদিনকে প্রোটেক্টেড এরিয়া পড়িয়েছি সেই দিনকেই পুরো টপিকটা কভার করে দিয়েছিলাম। তো সেটা নিয়ে আজকে আর বলবো না। আজকে শুধু আমরা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা বলবো, এবং তার মধ্যেও অনেকগুলো বিষয় বলার আছে, যেটা যেরকম হচ্ছে তোমার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেরকম বলবো, তার সাথে সাথে যেগুলো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টের মধ্যে স্থান পেয়েছে সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। তো একটু বড় হবে টপিকটা, আমাদের একটু মন দিয়ে ভালো করে জেনে নেবে, এবং ওখান থেকে তোমাদের অলমোস্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের কথাই বলো না কেন, সেখানে কিন্তু ভালো মতো প্রশ্ন আসে, অন্তত দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন তো তোমরা পাবেই জিকের অ্যাঙ্গেল থেকে এই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে ঘিরে। তো সেই জায়গাটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। তার আগে এই যে টেনিস পর্যন্ত আমি কমপ্লিট করেছিলাম আগের দিন, এরপরে আমি বলেছিলাম তোমরা একটু বাড়িতে বসে পুরো মানে পিডিএফটা দেখবে, পড়বে। তো তোমরা কি কেউ পড়েছো? তোমরা কি কেউ পড়েছো? না, আর কিছু করতে লাগবে না, অঙ্ক না। ঠিক আছে তন্ময়। না তন্ময়, এই জিনিসটা আসবে, ঠিক আছে? একটা জিকেজিএস এর ইংলিশ ভার্সন বুক আমার দরকার। ঠিক আছে বিনয়, আমি পাঠিয়ে দেবো। আমাদের আড্ডার যে অ্যাপ আছে তার মধ্যেই জেনারেল স্টাডিজ বলে একটা ইংলিশ ভার্সনের বই আছে জিকেজিএস এর, তোমরা চাইলে সেই বইটাকে ফলো করতে পারো। আমি একটু বলে দিই, যদি তোমরা কেউ অনলি জিকেজিএস এর বই ফলো করতে চাও, শুধু জিকেজিএস নিয়ে তোমরা যদি কেউ পড়তে চাও, বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন দুটোরই বই আমাদের অ্যাভেলেবেল আছে। বেঙ্গলি ভার্সনের বই যদি পেতে চাও তাহলে আমি বলবো একদম মানে ডেসক্রিপটিভ প্লাস কোয়েশ্চেন আনসার এরকম ফরম্যাটে যদি পড়তে চাও, তাহলে আমাদের জেনারেল নলেজের যে বইটা আছে ওই বইটা তুমি নিতে পারো। অথবা দেখবে জেনারেল গাইড বলে একটা বই আছে, সেটাও দেখতে পারো। যদি শুধু শিল্প সংস্কৃতি বা আর্ট অ্যান্ড কালচারের ওপর পেতে চাও, তাহলে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা বই আছে, সেটা ফলো করতে পারো। অথবা তোমার যদি পশ্চিমবঙ্গ রিলেটেড বা আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যদি জিকে জানতে হয়, তাহলে আমাদের আরেকটা যে বই আছে সেটা ফলো করতে পারো। ওটা বইটার নামটা হচ্ছে বৈচিত্র্যে বাংলা, ঠিক আছে? কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করব পশ্চিমবঙ্গ প্লাস অল ওভার ইন্ডিয়া এই পুরো জায়গাটা তৈরি করতে। যদি বাংলায় করতে চাও তাহলে জেনারেল নলেজ গাইড বইটা নিতে পারো, আর যদি কেউ ইংলিশে তৈরি করতে চাও তাহলে জেনারেল স্টাডিজ বলে একটা বই আছে, খুব ভালো বই। মানে ওই বইটা পড়লে যে কোনো পরীক্ষায় তুমি অনায়াসে জিকেজিএস থেকে কমন পেয়ে যাবে, এবং ওই বইটা মানে ডাব্লিউবিসিএস ইউপিএসসি স্ট্যান্ডার্ডের বই, ঠিক আছে? তো এই বইটা যে ইংলিশ ভার্সন হলে অবশ্যই ফলো করতে পারো। তবে আমি প্রত্যেককে বলবো ইংলিশ হোক বাংলা হোক যে কোনো বই কিনতে হলে ডিসকাউন্ট কোডটা ইউজ করে নেবে। ডিসকাউন্ট কোড ইউজ করলে তবে কিন্তু তোমার ডিসকাউন্টটা হবে। তো ডিসকাউন্ট কোড হচ্ছে Y1012, ঠিক আছে? এটা হচ্ছে ডিসকাউন্ট কোড
Y1012 এই ডিসকাউন্ট কোডটা ইউজ করে নেবে, তাহলেই ডিসকাউন্ট হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, তোমাদের যা ডাউট হচ্ছে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমাদের যা যা প্রশ্নে ডাউট হচ্ছে বা তোমরা সলভ করতে গিয়ে আটকাচ্ছ, এই নাম্বারটাই আমাকে অবশ্যই জানিয়ে দিও স্ক্রিনশট তুলে যে ম্যাম এই প্রশ্নটা আমার আটকাচ্ছে, আমি সলভ করিয়ে দেবো। আমি কালকেও অনেকের প্রশ্নের সলভ করিয়েছি, হয়তো একটু আগে আমাকে কেউ একজন মেসেজ করলো যে ম্যাম আমারটা করেননি, হয়তো ওভারলুক হয়ে গেছে, দেখতে পাইনি বা অনেক মেসেজের ভিড়ে হারিয়ে গেছে। তো যদি এরকম হয় তো সেটা আমাকে আরেকবার করে রিমাইন্ড দিয়ে দিও, মানে আরেকবার করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিও, ঠিক আছে? তাহলেই আমি দেখতে পেয়ে যাব। ওকে, চলো এবার আমি শুরু করছি। কারেন্ট অ্যাফেয়ার্স এর বই তো আমাদের হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা বেরিয়েছে, ওই বইটা নিয়ে নিতে পারো। ওই বইটা এখন 177 রুপিজে তোমরা পেয়ে যাচ্ছ, এবং Y1012 এটা হলো ডিসকাউন্ট কোড। যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বই পেতে চাও, তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আমাদের বেরিয়েছে, ঠিক আছে? তো এই হলো বিষয়, আশা করি অনেকের ডাউট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? সেম প্রবলেম সঙ্গীতা, আরেকবার পাঠিয়ে দিও, ঠিক আছে? চলো এবার আমরা শুরু করছি আমাদের যে ক্লাস সেটা। চলো এবার এই যে ফিল্ডের যে বিষয়টা, সেটা আমি আগের দিনকেই তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে কোন ফিল্ডের কি পরিমাপ লেন্থে এবং উইথে, লম্বা এবং চওড়াতে, সেইটুকু আমাদের জানতে হয়। এবং মেনলি সেটা ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন, এই কয়েকটা কোর্ট বা এই কয়েকটা ফিল্ডের সম্পর্কে আমাদের জানতে হয়। সব থেকে প্রশ্ন আসে না, জাস্ট এই কয়েকটা জেনে গেলেই সেখান থেকে আমাদের প্রশ্ন এসে যায়। হকি, এই কয়েকটা, ঠিক আছে? সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, গ্যালাক্সি হবে, রুটিন চেক করনি। অঙ্কন এখনো সিলেবাস কমপ্লিট হয়নি বাবা। অনিলাভ রাতের দিকে করো, 8:30 9টা, ঠিক আছে? চলো, গভর্নিং বডি হিসাবে যদি আমরা জানি তো ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, এটা হচ্ছে আমাদের গভর্নিং বডি। এছাড়া আমরা যদি, আচ্ছা এইগুলো আমি তোমাদের বোধহয় পড়িয়েছিলাম, এটিপি হচ্ছে মেন্সদের জন্য, WTA হচ্ছে উইমেন প্রফেশনালদের জন্য, এগুলো গভর্নিং বডি হিসেবে কাজ করছে। এবং যদি আমরা ডোমেস্টিক্যালি দেখি, ইন্ডিয়ার মধ্যে দেখি, তাহলে AITA, এটা হচ্ছে আমাদের টেনিসের জন্য গভর্নিং বডি, যেটা অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। এগুলো আমি অলরেডি তোমাদেরকে কভার করিয়েছিলাম এবং বলেছিলাম যে টেনিসের সারা তোমার ওয়ার্ল্ডের মধ্যে 4টে মেজর টুর্নামেন্ট সারা বছরে হয়ে থাকে, ঠিক আছে? এই পুরো জিনিসটা যেটা দেখছো সেটা টোটাল 1 ইয়ারে হয়, এবং সারা বছর জুড়ে এই 4টে মেন টুর্নামেন্ট আমাদের টেনিসের অ্যাঙ্গেল থেকে হয়। এবং যার মধ্যে আমরা অস্ট্রেলিয়ান ওপেন দেখতে পাবো, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং US ওপেন। এই হলো 4টে বড় টুর্নামেন্ট, এবং এইগুলোকে নিয়ে আমাদের হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে? এবার কেউ যদি ধরো এই 4টেতেই উইনার হলো, তখন কি হয়? তখন তাকে আমরা বলি যে সে হলো, সাপোজ ধরো 2026-এ কেউ একজন এই 4টেতেই জিতে গেল, তখন আমরা বলি যে 2026-এর টেনিস গ্র্যান্ড স্ল্যাম হয়ে গেছেন হচ্ছে অমুক ব্যক্তিটি। এইভাবে কিন্তু অ্যানাউন্স করা হয়ে থাকে। এবং অবশ্যই জেনে রাখো, উইম্বলডন যেটা, সেটা হচ্ছে সব থেকে প্রাচীন, সেটা সব থেকে ওল্ডেস্ট। এটা সবার প্রথম স্টার্ট হয়েছিল, আমি একটু আগেও তোমাদেরকে সেটা বলে দিয়েছি আগের দিনের ক্লাসে। আচ্ছা, এবার যদি বলি যে ভারত এখানে কবে থেকে পার্টিসিপেট করছে, ভারতের টেনিসে কি কন্ট্রিবিউশন আছে, তো সেক্ষেত্রে আমরা দেখব ডাবল টেনিস, যেটা দেখো দু রকমের টেনিস হয়, একটা সিঙ্গেল সিঙ্গেল খেলা হচ্ছে, আরেকটা হলো ডাবল, টিমে খেলা হয়, তাই তো? ওই টিমেও, অপোনেন্ট টিমেও দুজন থাকে, আর তোমার টিমেও দুজন থাকবে, তো ডাবলসে খেলা হয়ে থাকে। তো ডাবলস খেলোয়াড়ের মধ্যে যদি বলি, তাহলে ভারতের একটা শক্তিশালী উত্তরাধিকার রয়েছে। আমরা লিয়েন্ডার পেজের নাম করতে পারি, আমরা মহেশ ভূপতির নাম করতে পারি, সানিয়া মির্জার নাম করতে পারি, রোহান বোপান্নার নাম করতে পারি। আচ্ছা, নামগুলোকে মনে রাখো, নামগুলোকে মনে রাখো কেন? কারণ তোমাকে এরকম একটা নাম হয়তো তুলে দিল, বললো যে রোহান বোপান্না, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত বলো, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। বা লিয়েন্ডার পেজ, ইনি কোন খেলার সাথে যুক্ত বলো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো নামগুলো মনে রাখো। 1996-এ অলিম্পিকে
লিয়েন্ডার পেজ ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। তো ভীষণই গুরুত্বপূর্ণ টেনিস ডাবলসে তার এরকম একটি অবদান 1996-এ তিনি জিতেছেন। এছাড়াও তিনি একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতে গেছেন। তো লিয়েন্ডার পেজকে আমরা কিন্তু অনেকেই চিনে থাকি, ঠিক আছে। নেক্সট যদি বলি মহেশ ভূপতির কথা, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। সো তার নামটাও আমাদেরকে মনে রাখতে হবে। যদি প্রশ্ন আসে যে কোন ভারতীয় টেনিস খেলোয়াড় প্রথম তোমার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, তাহলে আমরা মহেশ ভূপতির নাম করতে পারি। এছাড়া সানিয়া মির্জাকে আমরা প্রত্যেকেই চিনি, তিনি সারা ওয়ার্ল্ড জুড়ে বিখ্যাত এবং বিশ্বব্যাপী মহিলা ডাবলসে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন, অনেক টুর্নামেন্ট তিনি খেলেছেন। এছাড়া রোহান বোপান্না, যিনিও কিন্তু মিক্সড মানে ডাবলসে তিনি খুব ভালো অবদান রেখেছেন এবং যেটা হয় মেন্স ডাবলস, সেখানেও কিন্তু তিনি ফাইনালস অব্দি অনেক খেলাতে গেছেন এবং গ্র্যান্ড স্ল্যামেও তিনি ফাইনালস অব্দি পৌঁছেছিলেন। তো সেই জন্য এনাদের নামগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। ইংলিশও আমি দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। চেসের কথা যদি আমি বলি, চেস সম্পর্কে যারা আমার আগে হয়তো আমি জানি না এসএসসির ক্লাস যদি কেউ করে থাকো তোমাদের মধ্যে, তারা জানবে যে আমি সেখানেও বলেছিলাম আমাদের যে হরপ্পা সভ্যতা না, তো এই হরপ্পা সভ্যতার সময় থেকেই কিন্তু চেসের একটা উদ্ভব বা চেসের একটা একদম প্রাচীন রূপ আমরা দেখতে পাবো। তো দাবা খেলা বা চেস কিন্তু অনেক পুরনো একটা খেলা এবং সেখানে আমরা চতুরঙ্গ নামে সেটা তখন আগে পরিচিত ছিল এবং ভারত থেকেই কিন্তু তার উৎপত্তি। তো এই জায়গাটা আমাদেরকে দেখে রাখতে হবে। এটি পারস্যে, তারপরে ইউরোপে এটা ছড়িয়ে পড়েছিল এবং 15 শতকের মধ্যে, যেটা একদম এখন মডার্ন দাবা খেলা এবং যার বিভিন্ন রকমের রুলস আছে, সেরকম পুরো পরিপূর্ণ একটা মডার্ন দাবা খেলার যে রূপান্তর, সেটা কিন্তু 15 শতকের দিকেই হয়েছিল। তো এই জায়গাটা ইতিহাসটা আমরা জানলাম। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন কি আসতে পারে যে চেস বা দাবা খেলার আরেক নাম কি, বা চতুরঙ্গ খেলাকে আধুনিক কোন গেমের সাথে তুলনা করা হয়? তো সেটা হচ্ছে আমাদের দাবা খেলা বা চেস। ওকে, এবং এটা কোন সময় এর উৎপত্তি হয়েছিল? তো আমরা জানবো খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী বা 6th সেঞ্চুরি এডিতে এর উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, অর্ক মাহান্ত, তোমাদেরকে আমি অ্যাওয়ার্ডস পড়িয়েছিলাম, তো অ্যাওয়ার্ডস পড়িয়েছিলাম। অ্যাওয়ার্ডসে আমি এই প্রশ্নটা করিয়েছিলাম। অর্ক বলো, আমি অ্যাওয়ার্ডসে করিয়েছিলাম প্রথম ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? বলো দেখি। প্রথম ধ্যানচাঁদ খেলরত্ন কে পেয়েছিলেন? দাঁড়াও আমি তোমাদের চ্যাট ওপেন করি। কোনটা হবে? অভিনব বিন্দ্রা না তো, বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দের কথা বলেছিলাম। ঠিক আছে অর্ক, উত্তর পেয়ে গেছো? দেখো অনেকেই উত্তর দিয়েছে। না প্রীতম, অভিনব বিন্দ্রা হবে না। যারা যারা অভিনব বিন্দ্রা বলছো তারা কিন্তু ভুল। আমি অভিনব বিন্দ্রা কখন বলেছিলাম? তিনি প্রথম অলিম্পিকে আমাদের মেডেল জিতেছিলেন। অলিম্পিকে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল জিতেছেন ইন্ডিভিজুয়ালি, তিনি হচ্ছেন আমাদের অভিনব বিন্দ্রা। বাট যদি বলে ভারতের সব থেকে বড় খেলাধুলার ক্ষেত্রে প্রাইজ কি, না সেটা মেজর ধ্যানচাঁদ। আর মেজর ধ্যানচাঁদ কে জিতেছেন প্রথম ভারত থেকে? সেটা হচ্ছে আমাদের বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, সো এই জায়গাগুলো একটু মানে একটুখানি খেয়াল রেখে পড়ো, না হলে কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, চলো চ্যাট অফ করছি। জয়িতা অলরেডি ডান, প্লিজ একবার দেখে নাও, মিস করে গেছো। ঠিক আছে, নো, পাশা খেলা একটু অন্যরকম। পাশা খেলাতে ডাইস লাগে, ঠিক আছে, বাট আমাদের এখানে কি কোনো ডাইস লাগে? এখানে কোনো ডাইস লাগছে না, এখানে ঘুটি সাজানোই থাকে, সেগুলোকেই আমাদেরকে স্থান পরিবর্তন করে খেলাটা করতে হয়। তো পাশা খেলা আর চেস কিন্তু পুরোপুরি এক নয়। ঠিক আছে, সো এই জায়গাটা একটুখানি দেখে নিও। ওকে, কে প্রশ্ন করেছিলে? শৈবালিকা। ঠিক আছে শৈবালিকা,
একদম পাশা অনেকটা লুডোর মতো। এবং আমরা ছোটবেলায় আরেকটা জিনিস খেলতাম, মনে আছে? বিজনেস গেম খেলতাম, মনে আছে? লুডোর মতনই, লুডোর ছকের মতনই দেখতে হতো। তো এইগুলো হচ্ছে এক একটা ওই ডাইস নিয়ে খেলা যেগুলো, সেগুলো যেখানে পাশা খেলা আছে, লুডো আছে, বিজনেস গেম আছে, এগুলো। ঠিক আছে, একদম। চলো, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের চেসের ক্ষেত্রে যে মানে আমাদের পরিচালনা পর্ষদ বা অর্গানাইজেশন রয়েছে তার নাম। এবং অবশ্যই আমি আবারও বলছি, আগেও পড়িয়েছি যেগুলো, এই যে হেডকোয়ার্টার বা এগুলোর যে অর্গানাইজার, এদের ফুল ফর্ম গুলো ভালো করে পড়ে রাখবে। হ্যাঁ, শর্ট ফর্ম তো আমাদেরকে জানতেই হবে, শর্ট ফর্ম তোমরা নিউজেও হেডলাইনে দেখতে পাবে, শর্ট ফর্ম তোমরা যে কোনো জায়গায় দেখতে পাবে, কিন্তু তার ফুল ফর্ম থেকে আমাদের প্রশ্ন আসে পরীক্ষায় বেশি। তাই ফুল ফর্ম গুলো আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। ফেডারেশন ইন্টারন্যাশনাল দেস এইচএস, এটা হচ্ছে তোমার ফিডে বা আমাদের দাবার যে চেসের যে অর্গানাইজার, তাদের ফুল ফর্ম। ওকে, এবং এটা কত সালে তৈরি হয়েছিল? 1924-এ এটা তৈরি হয়েছে। আর যদি ভারতের ক্ষেত্রে বলি, ভারতের ডোমেস্টিক্যালি অল ইন্ডিয়া চেস ফেডারেশন, এটা হয়ে যাচ্ছে আমাদের অর্গানাইজিং বডি। ঠিক আছে, চলো এবার আমরা দেখি যে আমাদের এই চেসের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়ে থাকে। চেসের টুর্নামেন্টের মধ্যে দেখো, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, এটা হয় প্রত্যেক বছর অর্গানাইজ করা হয়। এছাড়া ক্যান্ডিডেটস টুর্নামেন্ট হয়ে থাকে। চেস অলিম্পিয়াড, ভেরি ইম্পর্টেন্ট, চেস অলিম্পিয়াডের আয়োজন কিন্তু আমাদের কলকাতা, সরি, ভারতের মধ্যে চেন্নাইতেও হয়েছিল। ঠিক আছে, সো এই অলিম্পিয়াড বিভিন্ন দেশের মধ্যে আয়োজন করা হয়ে থাকে। এছাড়া ফিডে গ্র্যান্ড প্রিক্স হয়। টাটা স্টিল চেস টুর্নামেন্ট, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে হয়, এটা টাটা থেকে অর্গানাইজ করা হয়ে থাকে। তো এটাও একটা প্রেস্টিজিয়াস অ্যানুয়াল টুর্নামেন্টের মধ্যে পড়ছে, যেটা হয়ে থাকে। এবং অবশ্যই দেখবে যে এই যে ঘরগুলো, এক একটা যে স্কোয়ার বক্স দিয়ে পুরো আমাদের বোর্ডটা সাজানো, এই ঘরগুলোর আয়তন বা এই ঘরগুলোর পুরোটাই তো চতুর্ভুজ আছে, এবং কি বলবো, বর্গক্ষেত্র, এটা স্কোয়ার। তো এই স্কোয়ারের যে লেন্থ বা যে হাইট, সেটা কত হয়? কোনো কোনো দাবার ছকের মধ্যে দেখবে এটা 2 ইঞ্চেস হয়ে থাকে, কোনো কোনো দাবার ছক আরেকটু বড় হয়, তো সেগুলো 2.5 ইঞ্চেস হয়ে থাকে এই প্রত্যেকটা ঘর। ঠিক আছে, এই প্রত্যেকটা ঘর। এবং পুরো বোর্ডের লেন্থ যদি আমরা দেখি, তাহলে সেটা 16 থেকে 20 ইঞ্চের মধ্যে হয়। যদি 2 ইঞ্চেস হয় তো সেটা 16, আর যদি 2.5 ইঞ্চেস হয় তো সেটা 20 ইঞ্চেস এর হয়ে যায়। তো এই হলো আমাদের টোটাল বোর্ডের যে ডাইমেনশন, সেটা। তো এটা মাথায় রাখো। ওকে, চলো নেক্সট আমরা যদি চলে আসি আমাদের ভারতের পার্টিসিপেশনের মধ্যে, এই যে বিশ্বনাথন আনন্দের কথা আমি বলেছি, যে তিনি 5বারেরও বেশি কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়ে গেছেন চেসের মধ্যে, এবং ভারতীয় দাবাকে তিনি সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিচিতি দিয়েছিলেন। এছাড়া আমরা আর প্রজ্ঞানন্দের নাম পাবো, ডি গুকেশের নাম পাবো, অর্জুন এরেগেইসির নাম পাবো, বিদিত গুজরাথি, এদের নাম পাবো। এরা হচ্ছে সমস্ত এখন তারা কিন্তু উঠতি তারকা হিসেবে রয়েছেন। ঠিক আছে, এরা সমস্ত গ্র্যান্ড মাস্টার হয়ে গেছেন। আচ্ছা, ভারতের চেন্নাইতে, এই যে বলেছি, ভারতের চেন্নাইতে কিন্তু 2022 সালের 44তম যে চেস অলিম্পিয়াড হয়েছিল, সেটার অর্গানাইজার ভারত ছিল, এবং সেটা কোথায় হয়েছিল? চেন্নাইতে হয়েছিল। মহাবলীপুরমে এটার আয়োজন করা হয়েছিল। মহাবলীপুরম নিশ্চয়ই জানো তো তোমরা, তোমাদেরকে বোধহয় এটা তোমাদের কি ফেমাস প্লেসে পড়িয়েছিলাম না, ইউনেস্কোতে পড়াবো। যাই হোক, চেন্নাইয়ের যে মহাবলীপুরম রয়েছে, সেখানে কিন্তু এটার আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম। ফুটবল, ক্রিকেট, এগুলোর মাঠের লেন্থ কত হবে, এগুলো আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার দেখো, এইবার কয়েকটা কথা আমি বলে দিই। সেটা হচ্ছে, এটা আমাদের কি ক্রিকেট ফিল্ড, তাই তো? আগের দিন কেউ জিজ্ঞাসা করছিল যে পিচ কাকে বলে ম্যাম। এই হচ্ছে আমাদের ক্রিকেট পিচ বাবা। এইখানে একজন প্লেয়ার দাঁড়িয়ে থাকেন, ব্যাটসম্যান, এখানে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে থাকেন, এইগুলো হচ্ছে আমাদের উইকেট, দেখতে পাচ্ছ, এই উইকেট। এবার ধরো এদিক থেকে বল করছে, তো এখান থেকে আমাদের বোলার দৌড়ে দৌড়ে যান, এবং এখানে এসে তিনি বলটা থ্রো করেন এই ব্যাটসম্যানের দিকে। তো এবার এই মাঠের বিভিন্ন যে পজিশন গুলো রয়েছে, এবং এই ক্রিকেট খেলার সঙ্গে যে ইম্পর্টেন্ট স্পোর্টস টার্মিনোলজির নাম, মানে টার্মিনোলজি গুলো যুক্ত হয়ে থাকে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। লাইক কিরকম?
ইয়র্কার, ইয়র্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এরকম প্রশ্ন আসবে, খুব কঠিন কিছুই না। যারা একটু স্পোর্টস সম্পর্কে আইডিয়া আছে, যারা ক্রিকেট ভালোবাসে, যারা ফুটবল ভালোবাসে, যারা সুইমিং করে, যারা ব্যাডমিন্টন খেলে, টেনিস খেলে, তোমরা কিন্তু একটু যদি নজর রাখো তারা এই উত্তরগুলো অনায়াসে দিয়ে দিতে পারবে। জেনারেল নলেজ, ভাই আমাদেরকে সাধারণ জ্ঞান জানতে হবে, আশেপাশে যা যা কিছু ঘটছে, যা যা কিছু হচ্ছে, সেগুলোর সম্পর্কে আমাদের একটা জাস্ট বেসিক কনসেপ্ট, বেসিক ধারণা রাখতে হয়, এবং প্রশ্ন ওখান থেকেই আসে। তো যেহেতু এই বছর আমাদের ক্রিকেটের থেকেও ফুটবল বেশি ইম্পর্টেন্ট, কারণ এবছর ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তাই তো, তাই জন্য ফুটবল থেকেও আমাদের প্রচুর প্রশ্ন আসতে পারে। তো আমরা ক্রিকেটটাও তাই বলে বাদ দেব না, কারণ মহিলা ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো গুগলি বলো, বাউন্সার, মিড উইকেট, ইয়র্কার, তারপরে সিলি পয়েন্ট, গালি, এই যে শব্দগুলো তোমরা পাচ্ছ, এই শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত, এখান থেকে প্রশ্ন আসবে। তো এই শব্দগুলো সম্পর্কে যেন ধারণা থাকে। কখনো প্রশ্ন দেবে না যে গালি কাকে বলে বলো, আসবে না। ইয়র্কার কাকে বলে বলো, আসবে না। তোমরা কেউ স্পোর্টস জার্নালিস্ট নও, তোমরা কেউ এখানে ক্রিকেট টিমে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ না। তোমাদেরকে বেসিক জাস্ট নলেজটা চেক করবে যে তোমার আইডিয়া আছে নাকি যে এই টার্মগুলো কোন খেলার সাথে যুক্ত। দ্যাটস ইট, ঠিক আছে? চলো, এগুলো একটু ভাই দেখে নেবে। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটা যে প্রশ্ন দেখেছি সেটা হলো এলবিডব্লিউ। এলবিডব্লিউ আমাদের ক্রিকেটের সাথে যুক্ত। তো এই এলবিডব্লিউর পুরো কথা কি? লেগ বিফোর উইকেট, এই নাম থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলো ধরো শর্ট ফর্মে আছে এলবিডব্লিউ। তো এর ফুল শব্দটা কি? তো লেগ বিফোর উইকেট, এটা আমরা জানবো। এছাড়া ম্যাডেন ওভার, হিট উইকেট, ফলো অন, অ্যাশেজ, এগুলো কিন্তু আমাদের ক্রিকেটের সাথে যুক্ত। এবার আমরা যদি ফুটবল দেখি, ফুটবলের সাথে আমাদের কি কি যুক্ত আছে? পেনাল্টি, পেনাল্টি কিক, অফ সাইড, তারপরে ড্রিবল, এই শব্দগুলো কিন্তু আমাদের ফুটবলের সাথে যায়। হ্যাটট্রিক, স্টপার, ডিফেন্ডার, এই শব্দগুলো ফুটবলের সাথে যায়। তো এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যে ফুটবলের সঙ্গে কোন কোন শব্দ যুক্ত হয়ে আছে, ঠিক আছে? ড্রিবল যে শব্দটা, এটা তোমরা বাস্কেটবলের ক্ষেত্রেও পাবে। বাস্কেটবলের ক্ষেত্রে ড্রিবল শব্দটার মানে আমি একটু বলে দিই। এসএসসি তে একবার প্রশ্ন এসেছিল যে ড্রিবল কোন খেলার সাথে যুক্ত। তো সেখানে অপশনে ফুটবল ছিল না, অপশনে কিন্তু সেখানে বাস্কেটবল ছিল। তো আমাদের উত্তর বাস্কেটবল আমাদেরকে বেছে নিতে হবে। ড্রিবল শব্দটা মানে হচ্ছে এই যে বলটাকে লাফিয়ে 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 পাশ কাটিয়ে নিয়ে যাওয়া হয় না, এই লাফিয়ে লাফিয়ে যে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো একজন প্লেয়ার যে বলটাকে পায়ে করে করে নিয়ে যাচ্ছে, এই বিষয়টাকে বলা হয় ড্রিবল, ঠিক আছে? তো এটা একটু জেনে রেখো। নেক্সট আমরা চলে আসি ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের এটাকে কি বলা হয়? শাটলকক বলা হয়। এছাড়া এই যে ও যে ব্যাট দিয়ে মারলো, দিয়ে বলটা এরকম ড্রপ খেয়ে, মানে শাটলককটা এরকম ড্রপ খেয়ে ওই অপোনেন্ট কোর্টের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় ড্রপ। তো ড্রপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, এটা জেনে রেখো। এছাড়া সার্ভিস কোর্ট আছে, ফোর হ্যান্ড আছে, ঠিক আছে? সার্ভিস কোর্ট, ফোর হ্যান্ড, স্ম্যাশ, স্ম্যাশ থেকে প্রশ্ন আসে, ভালো মতো প্রশ্ন আসে। স্ম্যাশ কাকে বলছে? যখন এই শব্দ, মানে এই শাটলককটা দেখবে অনেক সময় ব্যাডমিন্টন খেলতে গেলে একদম এরকম চাপ মারা বলে না, চাপ মারা, ওইটাই হচ্ছে গিয়ে স্ম্যাশ। মানে একদম ডিরেক্ট অপোনেন্ট টিমের কোর্টের মধ্যে পড়বে, তোমার মারার মতো পরিস্থিতি আর থাকে না, এটাকে বলা হয় স্ম্যাশ, ঠিক আছে? তো এই জিনিসগুলো যুক্ত থাকে। অবভিয়াসলি এটা ভীষণ ইম্পর্টেন্ট। লাভ, লাভ শব্দটা কোন খেলার সাথে যুক্ত? আমরা লাভ মানে ভালোবাসা জানি, বাট এখানে লাভ কিন্তু আমাদের ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সাথে যুক্ত একটা শব্দবন্ধ, এটাকে বলা হয় লাভ, ঠিক আছে? আচ্ছা, টেনিস, টেনিসের সাথে দেখো বেস লাইন যুক্ত হয়ে থাকে, এটা পুরো টেনিস কোর্ট, ওকে? এখানে একদম ধারের বর্ডার লাইনটাকে বলা হয় বেস লাইন। তারপরে ড্রপ শট, ড্রপ শটটাও কিন্তু আমাদের টেনিসের সাথে যুক্ত। এছাড়া ডিউস, অ্যাডভান্টেজ, ব্রেক পয়েন্ট, হ্যাঁ, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। আর টেনিসের সাথে অবভিয়াসলি গ্র্যান্ড স্ল্যাম, এই শব্দটাও কিন্তু যুক্ত থাকে। না, হ্যাট্রিক ক্রিকেটেও হয়, এক্স্যাক্টলি। অপশনে তোমরা ডাবল ডাবল অপশন পাবে না। হ্যাট্রিক মানে যে কোনো কিছু যদি পর পর কেউ 3বার করে থাকে, সেটা
কেউ করতে পারে যে পরপর 3টে গোল দিল, হ্যাট্রিক, পরপর 3টে উইকেট নিল, হ্যাট্রিক, পরপর 3টে মানে সামথিং কিছু একটা, মানে ধরো আরো কিছু অ্যাচিভমেন্ট, মানে পরপর 3বার আউট হলো, সেটাও মানে আউট করলো কেউ, সেটাও তার হ্যাট্রিক। মানে পরপর 3বার কিছু যদি খেলাধুলার ক্ষেত্রে হয় তখন সেটাকে হ্যাট্রিক বলা হয়। এবার এটা যখন ধরো কিছু তোমার অপশনে থাকবে, সেখানে একসাথে কখনোই তুমি ক্রিকেট ফুটবল একসাথে অপশন পাবে না, ঠিক আছে? তো যদি পাও বাই এনি চান্স, মানে লাখে একটা বা কোটিতে একটা হয়তো হতে পারে, সেটা প্রিন্টিং মিস্টেকও হতে পারে বা যাই হোক হতে পারে, যদি ক্রিকেটে উত্তর দাও সেখানেও তুমি নাম্বার পাবে, যদি ফুটবলে উত্তর দাও সেখানেও তুমি নাম্বার পাবে। বাট অরিজিনালি হ্যাট্রিক শব্দটা WBCS বা PSCর ক্ষেত্রে যেখানে ওরা মেনলি যুক্ত করে সেটা হচ্ছে আমাদের ফুটবল, ঠিক আছে? ফুটবল থেকে হ্যাট্রিক শব্দটা এসেছিল, তারপর সেটা বিভিন্ন খেলাধুলাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? একদম ফুটবল, বাস্কেটবল, হকিতেও হ্যাট্রিক পাবে, হকিতেও হ্যাট্রিক শব্দটা ইউজ করা হয়। তো এরকম কিছু কিছু খেলা রয়েছে যেখানে হ্যাট্রিক শব্দটা ইউজ হয়। ওকে, বাহ, ভেরি গুড তুতান, একদম একদম। আচ্ছা, এইবার দেখো, এই হচ্ছে আমাদের চেস। চেসে আমাদের ক্যাসলিং শব্দটা চেসের সাথে যুক্ত, কারণ আমরা কি জানি, রাজা রানী সৈন্য সামন্ত নিয়ে আমাদের নৌকা গজ এসব নিয়ে আমাদের চেস খেলা হয়ে থাকে, তাই তো? এবং সেখানে কি হয়, ক্যাসলিং যে শব্দটা, এটা কিন্তু আমাদের চেসের সাথে যুক্ত। এনপেসেন্ট এই শব্দটাও আমাদের চেসের সাথে যুক্ত। গ্যাম্বিট এটাও চেসের সাথে যুক্ত। তো গ্র্যান্ড মাস্টার শব্দটাও কিন্তু আমাদের চেসের সাথে যুক্ত, যেখানে এটা আমাদের একটা টাইটেলস এর মধ্যে পড়ে। কেউ গ্র্যান্ড মাস্টার হলে আমরা তাকে গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ বলে থাকি, গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ বলে থাকি, গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ বলে থাকি, রাইট? তো এটা আমাদের টাইটেলস এর মধ্যে পড়ছে, তো এটা জেনে রাখো। এছাড়া স্টেলমেট এটাও আমাদের আউটকামস এর মধ্যে পড়ছে। ওকে, নেক্সট আমরা বাস্কেটবল ভলিবলের অলমোস্ট সিমিলার কিছু টার্মিনোলজি পাবো, যেরকম রিবাউন্ড, এয়ার বল, লে আপ শট, ডাবল ড্রিবল। দেখো এখানে ডাবল ড্রিবল আমরা পাচ্ছি, একদম দুবার লাফিয়ে বলটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো এটাকে বলা হয় ডাবল ড্রিবল। দুবার এরকম ধাক্কা মেরে বলটাকে তোমার কোর্টের মানে নেটের দিকে ছুটে দেওয়া হয়। তো এটা আমরা বাস্কেটবলের ক্ষেত্রে দেখতে পাই। ভলিবলে আমরা স্পাইকার্স দেখতে পাচ্ছি, এরকম যেটা উঁচু থেকে লাফ দিয়ে উঠিয়ে বলটাকে নিচের দিকে তোমার ফোর্সফুলি যেটা চাপ মারা হয় সেটাকে স্পাইকার্স বলা হয়। এছাড়া বুস্টার আছে, পেনিট্রেশন আছে, লিবারো আছে, এগুলো কিন্তু আমাদের সমস্ত ভলিবলের সাথে যুক্ত টার্মিনোলজি। ওকে, অ্যাথলেটিক্স এর মধ্যেও আমরা প্রচুর রকমের টার্ম দেখা যায়, যেরকম তোমার হতে পারে ফটো ফিনিশ, রিলে, রিলে শব্দটা এটাও আমাদের ভীষণভাবে প্রশ্ন আসে। তো রিলে শব্দটা আমাদের অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত। হার্ডলস, একদম শুরুতে বলেছিলাম মনে আছে যখন অলিম্পিক পড়িয়েছিলাম, নরম্যান প্রিচার্ড তিনি 200 মিটারের হার্ডলস এর রূপোর পদক জিতেছিলেন, ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন। তো সেই হার্ডলস হচ্ছে এইটা, যেখানে তোমাকে এরকম একটা ব্যারিয়ার দেবে এবং সেটাকে টপকে যেতে হবে। তো সেটাও কিন্তু আমাদের হার্ডলস এর মধ্যে পড়ছে। এছাড়া আমরা শর্ট পুট, ওই যে লোহার বল ছুঁড়ে মারা হয়, তো সেই শর্ট পুট, ডিসকাস থ্রো হয়ে থাকে, যেগুলো এরকম ডিস্ক খেলা হয়ে থাকে, সেটা ট্রিপল জাম্প, যেটা হাই জাম্প দেওয়া হয়, লং জাম্প দেওয়া হয়, সেখানে আমাদের ট্রিপল জাম্প শব্দটা কিন্তু থাকে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাথলেটিক্স রিলেটেড সমস্ত টার্মিনোলজি। এবার যদি আমরা বক্সিং রেসলিং এর মধ্যে দেখি, তাহলে সাউথ পাও হতে পারে, আপার কাট, ক্লিঞ্চ, এগুলো হচ্ছে আমাদের বক্সিং এর সাথে যুক্ত। টেকনিক্যাল নকআউট, TKO বলা হয়, টেকনিক্যাল নকআউট, ঠিক আছে? এগুলো আমাদের হচ্ছে বক্সিং এর সাথে যুক্ত। রেসলিং এর মধ্যে যদি দেখি, আচ্ছা বক্সিং আর রেসলিং এর মধ্যে বেসিক পার্থক্য তোমরা জানো তো? বক্সিং এ বক্সিং গ্লাভস দিয়ে খেলা হয়, এবং রেসলিং কিন্তু বেসিক্যালি কুস্তি, কুস্তি যেটা সেটা হচ্ছে রেসলিং, ঠিক আছে? বক্সিং কিন্তু কুস্তি নয়। আচ্ছা, রেসলিং এর মধ্যে আমরা হাফ নেলসন, হিভ, তারপর ফ্রি স্টাইল, এই শব্দগুলো পেয়ে থাকি হচ্ছে রেসলিং এর মধ্যে, ঠিক আছে? সৌমেন, তোমার এখনই চাই? তাহলে আমি ক্লাসটা বন্ধ করে দিয়ে আমি তাহলে ইউটিউবের PDF দিচ্ছি।
ক্লাসের মধ্যে পড়াচ্ছি, এখন ইউটিউব পিডিএফ চাই, ইউটিউব পিডিএফ চাই করে যাচ্ছ, এরপর তোমরাই কমেন্ট করো যে ম্যাম রুডলি বিহেভ করছে। তোমরা নিজেরাই দেখো যে তোমরা নিজেদের পড়ায় কতটা মন আছে। পিডিএফ পেয়ে গেলেই পরীক্ষায় পাশ করে যাবে সৌমেন? পড়াশোনা করতে লাগবে না তো? তাহলে আমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছি। তাহলে আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো না কেন? পড়ে ফেলো, তারপর পিডিএফ তো পেয়ে যাবে। পিডিএফ কিসের লাগবে ভাই? আমি ইউটিউবেও যা ক্লাস করাচ্ছি, ওপেনলি ক্লাস রয়েছে, 10 বার, 1000 বার, লাখ বার, কোটি বার চালিয়ে তোমরা ক্লাস দেখতে পারো। তোমাদের 12 মাসের পেড ব্যাচ যারা নিয়েছো, 12 মাসের ভ্যালিডিটি আছে, তোমরা 1000 বার ক্লাস চালিয়ে চালিয়ে দেখতে পারো। এরকমটা করো না। সামিম এখনো ঘোষণা হয়নি, ঠিক আছে? চলো এরপরে চলে আসো আমাদের সুইমিং এর ক্ষেত্রে। ভেরি ইম্পর্টেন্ট, সুইমিং এ 3টে বেস্ট আমাদের সুইমিং হতে পারে। যারা যারা সাঁতার কাটো তারা নিশ্চয়ই জানো। একটা হলো বাটারফ্লাই স্ট্রোক, একটা হচ্ছে ব্রেস্ট স্ট্রোক, আরেকটা হলো ফ্রি স্টাইল। নিশ্চয়ই জানো তোমরা প্রত্যেকে। তারপর দেখো এখানে রয়েছে আমাদের জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক কখনো দেখেছো সামনে থেকে? সার্কাস দেখেছো কেউ কখনো? কখনো কেউ সার্কাস দেখেছো সামনের থেকে? আচ্ছা, অনেকেই দেখেছে, আবার অনেকে বলছে দেখেনি। ঠিক আছে, তো যারা দেখোনি তারা কোনো না কোনো সময় লাইফে একবার সার্কাস দেখে নিও। বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। সিথির মোড়, আমাদের কলকাতার সিথির মোড়ে সার্কাসের একটা বড় ফিল্ড আছে, ওখানে মাঝে মাঝেই সার্কাস হতে থাকে, ম্যাজিক হতে থাকে, সার্কাস হতে থাকে ওখানে। এই সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করা হয়। তো কেউ যদি না দেখে থাকো, একবার লাইফে অন্তত দেখে নিও। আমি খুব ছোটবেলায় 2বার সার্কাস দেখেছিলাম, আমার তো খুব ভালো লেগেছিল। তখন জন্তু জানোয়ার নিয়ে খেলা হতো, এখন তো জন্তু জানোয়ার নিয়ে খেলা বন্ধ করে দিয়েছে, বাট আমি লাস্ট টাইম যখন দেখেছিলাম তখন হতো। তো আমি দেখেছি, তো খুব ভাল লাগে, মানে খুব থ্রিলিং ব্যাপারটা লাগে যে তোমার চোখের সামনে জন্তু জানোয়ার নিয়ে তোমাকে খেলা দেখাচ্ছে। ইভেন কি ওরা দেখবে এরকম পুরো শূন্যে দুদিকে দুটো রড ভাসছে, এক রড থেকে জাম্প দিয়ে দিয়ে আরেকটা রড ধরা, সেই রড থেকে জাম্প দিয়ে দিয়ে আরেকটা রড ধরা, মানে সাংঘাতিক লাগে দেখতে। তো এই জিনিসগুলো হয়ে থাকে, যেগুলোকে এই যে প্যারালাল বার বলো, ভল্ট বলো, হ্যাঁ, ফ্লোর এক্সারসাইজ, এই ধরনের জিনিসগুলো জিমন্যাস্টিকের ক্ষেত্রে হয়। ইভেন অলিম্পিক যদি কেউ দেখে থাকো, অলিম্পিকের মধ্যেও দেখবে জিমন্যাস্টিকের যে টুর্নামেন্টস গুলো হয়ে থাকে, তো সেখানেও কিন্তু খুব এরকম খেলা দেখানো হয়। তো ভীষণ একদম রোগা ছিমছিমে সমস্ত ছেলেরা মেয়েরা জিমন্যাস্টিক্স করছে, দেখতে খুব ভালো লাগে। তো এই টার্মিনোলজি গুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো গলফ এবং পোলো, দুটো খেলাই খুবই বড় লোকদের খেলা। গলফ পোলো সব জায়গায় তুমি দেখতে পাবে না। একটু ইকো পার্কের দিকে, আমি জানি না কেউ ঘুরতে গেছো নাকি, কলকাতা ইকো পার্ক যেটা রয়েছে, সেই দিকে যদি কেউ ঘুরতে যাও বা সেই ইকো পার্কে যদি যাও, ইকো পার্কের পিছনের দিকের যে রাস্তাটা রয়েছে সেখানে অলমোস্ট মানে কেউ যায় না, টুরিস্টরা গেলে তো ওই দিকটা কেউ যাই না। তো ওই জায়গাটা যেখানটা রয়েছে ওখানে বিশাল বড় বড় গলফের মাঠ রয়েছে, বিশাল বড় বড়, এবং ওখানে গলফ খেলা হয়। তো সেই গলফের, তুমি ওখানে দাঁড়িয়ে গলফ খেলা দেখতেও পারো। তো ক্যাডি, তারপর টি শট, বাংকার, এগুলো হচ্ছে সমস্ত, এই যে যেখানে বলটা এসে পড়ে সেই জায়গাটাকে বাংকার বলে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের গলফের সঙ্গে যুক্ত টার্মিনোলজি। তাছাড়া এইখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট এই নামগুলো পড়বে। অ্যালবাট্রস, খুব প্রশ্ন আসে, অ্যালবাট্রস, বার্ডি, বগি, এগুলোর থেকে প্রশ্ন আসে। এগুলো প্রত্যেকটা আমাদের গলফ খেলার সাথে যুক্ত। এবং যদি আমি বলি যে পোলো খেলা, তো ম্যালেট আছে, চাকার আছে, ঠিক আছে, পোলো বাংকার রয়েছে, এগুলো হচ্ছে আমাদের পোলো খেলার সাথে যুক্ত। তো আমি পুরো পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এগুলোকে ধরে জাস্ট বাড়িতে বসে, সবগুলো তো একসাথে মনে থাকবে না, একটু একটু করে পড়বে। ঠিক আছে, একটু একটু করে 2-3টে খেলা আজকে পড়লে, কালকে আবার ওই আজকে যে 2-3টে খেলা পড়লে সেগুলোকে একটু রিভাইজ করে আবার পরের 2-3টে খেলা পড়লে, এইভাবে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, চলো। এছাড়া আমাদের বেসবল আছে, রাগবি আছে। যদি বেসবল দেখি তাহলে স্ট্রাইক, হোম রান,
পিঞ্চ হিটার, বেস রানার, এগুলো হচ্ছে বেস বলের সাথে যুক্ত। আর এটা হচ্ছে আমাদের রাগবির সাথে যুক্ত, সরি, রাগবির সাথে যুক্ত। এবং রাগবিতে আমরা দেখতে পাই ট্রাই, স্ক্রাম, ট্যাকল, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের রাগবির সাথে যুক্ত সমস্ত টার্মিনোলজি। রাগবির বল এরকম দেখতে হয়, জাস্ট এরকম ওভাল শেপের ডিমের মতো দেখতে হয় রাগবি বল। দেখেছো নাকি আমি জানি না, এরকম হাতের এই এই জায়গাটা করে খেলে, এরকম ভাবে বলটাকে খেলে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের শুটিং, আর্চারি এবং ভারোত্তোলন, ঠিক আছে, ওয়েট লিফটিং, এগুলো দেখো। খুব ছোটবেলায় আমরা মানে আমি যখন আরো অনেক ছোট ছিলাম তখন মাইলো খাওয়া হতো। হ্যাঁ, আমি জানি না তোমরা কেউ মাইলো খেয়েছো নাকি। তো মাইলো খাওয়া হতো, এবং মাইলোর সাথে এই টাইপের তোমার শুটিং বা আর্চারির তোমার গেম দেওয়া হতো, প্রচুর ফ্রি গিফট, ফ্রি কিছু জিনিসপত্র দেওয়া হতো। এবং সেখানে এরকম একটা বড় চাকতি মতো থাকতো, যার মাঝে এরকম এই পয়েন্টটা থাকতো। তো তোমার এরকম তোমার রাবারের মতো আটকে যায়, এরকম তোমার সব অ্যারোস থাকতো, সেই অ্যারো গুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারতে হতো। তো এইটা হচ্ছে যে একদম ডট পয়েন্টে সেই অ্যারোটা ছুঁড়ে মারতে পারবে, মানে তার একেবারে দারুণ থ্রোয়িং ইয়ে আর কি এবিলিটি বলা হতো। তো সেই সমস্ত জিনিসপত্র, তো বুলস আই, রেঞ্জ, র্যাপিড ফায়ার, এগুলো হচ্ছে সমস্ত আমাদের এই শুটিং বা আর্চারির সাথে যুক্ত। তুমি বুলেট ছোড়ো বা তুমি তীর ধনুক ছোড়ো বা অ্যারো ছোড়ো, হোয়াট এভার, তোমাকে এই পয়েন্টটা হচ্ছে যে এই পয়েন্টের কাছাকাছির গোলগুলোর মধ্যে রাখতে পারবে, তার তত বেশি পয়েন্ট। কেউ যদি একদম মাঝখানে ফেলে তো তাকে তো অর্জুন বলা হবে। আর এটাই হচ্ছে বিষয়। এছাড়া আমরা ভারোত্তোলনে দেখবো যে লিফটিং, আমাদের যেটা কি বলবো, কর্ণম মালেশ্বরী, যেখানে অলিম্পিকে পদক জিতেছে লিফটিং, ঠিক আছে। তো সেইটা জার্ক, এগুলো হচ্ছে সমস্ত আমাদের ভারোত্তোলনের সাথে যুক্ত। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল স্পোর্টস সম্পর্কিত যাবতীয় যা স্ট্যাটিক পোর্শনের বিষয়। এখানে পুরো টেবিল ফরম্যাটে এতক্ষণ আমি যা যা বলেছি সেগুলোই টেবিল ফরম্যাটে এখানে দেওয়া আছে, প্রত্যেকটা খেলার ইন্ডিভিজুয়ালি। দেখো এখানে ক্রিকেট আমি দু একটা দেখিয়ে দিই, ক্রিকেটের যে সমস্ত টার্মিনোলজি গুলো সেগুলো এক কথায় দিয়ে দেওয়া আছে, এবং ক্রিকেট সম্পর্কিত যে ইম্পর্টেন্ট টুর্নামেন্টস বা কাপস রয়েছে সেগুলো একসাথে দেওয়া আছে। কোনগুলো ওডিআই ফরম্যাটে খেলা হয়, টি20 ফরম্যাটে খেলা হয়, টেস্ট ফরম্যাটে খেলা হয়, সবকিছু একসাথে দেওয়া আছে। তো কেউ চাইলে এই টেবিলগুলো ধরেও পড়ে যেতে পারো। কারোর যদি ডিটেল পড়তে সমস্যা হয়, মনে থাকছে না এরকম হয়, তো এই টেবিলগুলো ধরেও পড়ে যেতে পারো। তো এখানে সমস্ত টেবিলসে আমি কিন্তু দিয়ে দিয়েছি। ক্রিকেট ট্রফি যেগুলো ইন্ডিয়ার মধ্যে শুধু খেলা হচ্ছে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো সেম ফুটবলের ক্ষেত্রেও দিয়েছি, ফুটবলের মধ্যেও তুমি এখানে প্রত্যেকটা যে টার্মিনোলজি গুলো সেগুলো রয়েছে। তাছাড়া কোনগুলো যে তোমার কাপ রয়েছে, টুর্নামেন্ট রয়েছে, তার নামগুলো দেওয়া আছে, দেখে নিও। এখানে শুধু বলে দিই, ডুরান্ট কাপ থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে, কারণ ডুরান্ট কাপ হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সব থেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট, যেটা 1888-এ এই কলকাতাতে স্টার্ট হয়েছিল। তো ডুরান্ট কাপ থেকে আমাদের ভালো মতো প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে। তোমাদের নিজেদের কাছেই দেখো প্রমাণ রয়েছে, মানে এতবার ফোন আসছে এবং আমি প্রত্যেকবার ফোন কেটে দিচ্ছি, এবং এরাই পরে আমাকে বলবে যে ম্যাম আপনি মেসেজের রিপ্লাই করেন না, ফোনের রিপ্লাই করেন না, আমি কিভাবে করব, হোয়াট এভার। এবার হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস দেখে রাখবে, সুব্রত কাপ ভালো প্রশ্ন দেয়। সুব্রত কাপ কেন ইম্পর্টেন্ট, কারণ এটা ইন্টার টুর্নামেন্ট, স্কুলের মধ্যে খেলা হয়ে থাকে, ঠিক আছে। তো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখো। আর আমি যাচ্ছি না এদিকে, কারণ এগুলো সমস্ত তোমাদের পড়ানো, জাস্ট আমি টেবিল ফরম্যাটে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো আমি এটা এক্সপোর্ট করলাম, তোমাদেরকে এগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, আজকে আরেকবার পিডিএফটা আমি আপলোড করে দেবো, কোনো চাপ নেই। এবার আমরা যেটা জানবো বা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের, ওয়েট করো খুলি, সেটা হচ্ছে আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলো চলো একদম
এক্সাম যেরকম আসে আমি সেরকম ভাবেই তোমাদেরকে পড়াবো, এক্সামের বাইরে কিচ্ছু জানতে হবে না। যেরকম এক্সামে প্রশ্ন আসে ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই পড়ে যাও। জাস্ট তোমাদের নাম্বার তোলা নিয়ে কথা, বোদ্ধা হওয়া নিয়ে কথা না, নাম্বার তুলতে হবে তো নাম্বার তোলার মতো করে পড়ে যাও। দেখো ইউনেস্কোর ফুল ফর্ম প্রশ্ন দেয়, ফুল ফর্ম ভালো করে পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট ফুল ফর্ম। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তার মানে আমরা কি বুঝতে পারছি, এটা ইউনাইটেড নেশনের একটা পার্ট ইউনেস্কো। আমি আগেও বলেছিলাম এই যে ইউনাইটেড নেশন তৈরি হচ্ছে, ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই যে ইউনাইটেড নেশন তৈরি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কেন? কারণ সারা ওয়ার্ল্ডের মধ্যে এডুকেশন ভেঙে পড়েছে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, বাচ্চাদের মানে শিশুদের পুষ্টি, শিশুদের শিক্ষা, শিশুদের রাইটস ভেঙে গেছে। এগুলোকে আবার আমাকে নতুন করে রিভাইভ করতে হবে, নতুন করে পুনর্জাগরণ করতে হবে। আর তার জন্য ইউনাইটেড নেশন এগিয়ে এসেছিল। এবং ইউনাইটেড নেশনকে একা একা সবকিছু করতে পারবেন না, সে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে দিল। এবং সেরকমই শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, সায়েন্টিফিক বিভিন্ন বিষয় আশয় এগুলোকে যে রক্ষা করবে, এই পয়েন্টগুলোকে নিয়ে যে কাজ করবে, সে হচ্ছে আমাদের ইউনেস্কো। তো ইউনেস্কোর কাজ হচ্ছে এই জায়গাটাকে পুরোপুরি রিভাইভ করা, পুনর্জাগরণ করা, পুনরুত্থিত করা। ঠিক আছে? ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? এখান থেকে আমাদের প্রশ্ন আসে। সো প্লিজ হেডকোয়ার্টারটা মনে রেখো, প্যারিস ফ্রান্সে অবস্থিত। কিন্তু ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় বলেছিলাম? দেখি আমাকে প্রশ্ন করো, মানে উত্তর করো। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় বলেছিলাম? উত্তর করো। নিউ ইয়র্ক না, জেনেভা কি? নো, নিউ ইয়র্ক হবে। ঠিক আছে, একদম। তো দেখলাম। আচ্ছা, এই যে ইউনেস্কো, এটা কত সালে এই অর্গানাইজেশনটা এস্টাবলিশ করেছিল? যদি আমাদের এস্টাবলিশ থেকে প্রশ্ন আসে তো আমরা বলবো নভেম্বর 16, 1945 ইউনেস্কো এস্টাবলিশ হয়েছে। তারপরে কি বলেছে যে এটা কবে ক্ষমতায় এসেছিল বা কার্যকরী হয়েছিল, কেম ইনটু এফেক্ট। কেম ইনটু এফেক্ট যদি আমাদের প্রশ্ন করে তাহলে এটা নভেম্বর 4, 1946 কেম ইনটু এফেক্ট। ঠিক আছে, কার্যকর হয়েছিল। তারপরে এই যে ইউনেস্কো, তার তো এবার একটা বিল্ডিং লাগবে। সেই বিল্ডিংটা কোথায় তৈরি হলো? বা এই যে প্যারিস ফ্রান্সে যে আমরা গেলে ইউনেস্কো দেখতে পাবো যে বিল্ডিংটা রয়েছে যেখান থেকে সমস্ত অফিসিয়াল কাজকর্ম হচ্ছে, তো সেই বিল্ডিংটা কোন ঠিকানায় অবস্থিত? তোমরা যদি অবশ্যই প্যারিস ঘুরতে যাও তাহলে কিন্তু ইউনেস্কোর এই বিল্ডিংটা দেখে আসবে। ঠিক আছে, ঠিকানা দিয়ে দিলাম। ঠিকানা হচ্ছে 7 প্লেস ডি ফন্টিনয় ইন প্যারিস। অবশ্যই যেও, দেখে এসো। ঠিক আছে, এবং তাদেরকে বলে এসো যে অয়ন্তিকা ম্যামের থেকে ঠিকানা পেয়েছি। তো 7 প্লেস ডি ফন্টেনয়, এটা হচ্ছে প্যারিসের ঠিকানা। সেখানে রয়েছে আমাদের ইউনেস্কো। এবং এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কবে উদ্বোধন করা হয়েছে? নভেম্বর 3, 1958। ঠিক আছে না ভাই, আমি প্যারিস যাইনি এখনো। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। বাইরে আবার গুরুর গুরুর শুরু হয়ে গেছে, বৃষ্টি আসবে। ওকে, ইউনেস্কোর কতগুলো মেম্বার স্টেট রয়েছে জেনে রাখো। 194টা মেম্বার স্টেট আছে এবং তার সাথে আরো 12টা সহযোগী মেম্বার রয়েছে। 194টা মেম্বার স্টেট আর তার সাথে 12টা সহযোগী স্টেট রয়েছে। ঠিক আছে, এইখানটা দেখে রাখো। এবং এরা কি করছে? ওই যে একটু আগেই বললাম, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের ক্ষেত্রে এরা একটা আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে কিন্তু এই ইউনেস্কো তৈরি করা হয়েছিল। অর্থাৎ এরা এই বিভিন্ন যে দেশগুলো এর মেম্বার হয়ে আছে, 194 কান্ট্রিজ এবং 12টা সহযোগী কান্ট্রি, এদের মধ্যে যাতে এই শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, বিজ্ঞান এই সমস্ত কিছুর মধ্যে একটা সমঝোতা থাকে, একটা বন্ডিং তৈরি হয়, সেটারই কিন্তু ব্যবস্থা করছে কে? আমাদের ইউনেস্কো। আরেকটা জিনিস খুব
মাইনিউটলি খেয়াল করে রাখো, প্রশ্ন আসতে পারে ব্যতীত থেকে। কি ব্যতীত? ইউনাইটেড নেশনের মেম্বার নয় অথচ ইউনেস্কোর মেম্বার, এরকম 3টে দেশের নাম আমরা পাবো। কি কি দেশ সেগুলো? কুক আইল্যান্ড, নিউ এবং প্যালেস্তাইন। ঠিক আছে, যারা ইউনাইটেড নেশনের মেম্বার নয়, দেখো স্বভাবত ইউনাইটেড নেশনের যারা যারা মেম্বার তারা ইউনাইটেড নেশনের আন্ডারে যে সমস্ত বডিজ গুলো রয়েছে বা যে সমস্ত অর্গানস গুলো রয়েছে, লাইক ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনসিটিএডি ইত্যাদি ইত্যাদি, এগুলোরও মেম্বার হয়ে যাবে অটোমেটিক্যালি, একই কাজ করছে। বাট এরকম 3টে দেশ রয়েছে যারা কিন্তু ইউনাইটেড নেশনের মেম্বার নয়, বাট তারা ইউনেস্কোর মেম্বার। তো এই 3টে নাম আমাদেরকে আলাদা করে একটু পড়ে যেতে হবে। এইবার আসল জিনিসটায় চলে আসি, সেটা হচ্ছে ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল কালচার সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এরা হাত মেলালো কার সাথে? ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের সাথে। কেন মেলালো? কারণ দেখো এরা তো জিনিসটাকে রিভাইভ করছে সারা বিশ্বের মধ্যে, প্রত্যেকটা দেশের যে শিক্ষা ব্যবস্থা, যেরকম আমাদের ভারতের নালন্দা মহাবিহার আছে, আমাদের ভারতের সোমপুরা মহাবিহার রয়েছে, এরা হচ্ছে সমস্ত বড় বড় এডুকেশনাল দিক থেকে বড় বড় সমস্ত অর্গানাইজেশন, যেগুলো ইতিহাসের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি যে এগুলো ভেঙে পড়েছিল, তারপর কিন্তু সেখানে আমরা প্রাচীন লাইব্রেরি পাচ্ছি, প্রাচীন পুঁথি পাচ্ছি, এবং আমাদের ভারত সংস্কৃতির দিক থেকে শিক্ষার দিক থেকে কতটা উজ্জ্বল ছিল। আমরা গুপ্ত সাম্রাজ্যকে গোল্ডেন ইরা বলে থাকি, কারণ সেই সময় আমাদের শিক্ষা সংস্কৃতি এগুলো ব্যাপক বিস্তার লাভ করেছিল। এইগুলোকে আইডেন্টিফাই করার কাজ কার? ইউনেস্কো। কিন্তু এগুলোকে নিয়ে একটা লিস্ট তৈরি করা এবং সেগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা এবং সারা বিশ্বের নজরে সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করা যে ভাই দেখো এই দেশে এই জায়গাটা কিন্তু এই কারণে বিখ্যাত, তো তোমরা যারা যারা রয়েছো তারা এই জায়গাটা ভ্রমণ করতে পারো, কারণ এই জায়গাটা এই কারণে বিখ্যাত। তো এই যে পয়েন্ট আউট করার বিষয়টা, এই দায়িত্বটা নিল হলো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। তাই জন্য ইউনেস্কো এর সাথে হাত মেলালো। ঠিক আছে, দিয়ে আমাদের তৈরি হলো কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এবার যদি কোনো জায়গা হয় তাহলে সেটা সাইটস এর মধ্যে পড়বে, আর যদি কোনো সেটা কালচারাল দিক থেকে হয় তাহলে কালচারাল হেরিটেজ লিস্টের মধ্যে পড়বে। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা? এবার আসো, আমাদের জানতে হবে যে আমরা কতগুলো ক্যাটাগরিতে এই সাইটগুলোকে ভাগ করতে পারি। ইউনেস্কো থেকে দেখলো যে আমি যদি 3টে ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করে দিই তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কি কি সেটা? একটা হচ্ছে আমাদের ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে যেগুলো ঐতিহ্যময় জায়গা সেরকম, আরেকটা হচ্ছে যেগুলো কালচারাল, যেগুলোকে সংস্কৃতি বা সাংস্কৃতিক অ্যাসপেক্ট থেকে বানানো হয়েছে, সেগুলোকে যদি আমি আলাদা করে এনলিস্ট করি তাহলে সেই জায়গাগুলো আমার কাছে থাকলো। এবং আরেকটা হচ্ছে মিক্সড, মানে যেখানে কালচারালও রয়েছে আবার ন্যাচারালও রয়েছে, ন্যাচারালিও তৈরি হয়েছে প্লাস কালচারালিও আমি দেখবো যে সেই জায়গাটা বিখ্যাত বা সারা ওয়ার্ল্ডের কাছে সেই জায়গাটা খুবই পরিচিত জায়গা, তো সেগুলো আমাদের মিক্সড এর মধ্যে স্থান পাচ্ছে। একদম ভেরি গুড। কে বললো এটা? অর্পিতা। মিক্সড আমাদের কিন্তু ইন্ডিয়াতে একটাই সাইট আছে, একটাই সাইট রয়েছে যেটা মিক্সড, আমি সেটা বলছি একটু পরে। এখানে জেনে রাখো যে কালচারালের মধ্যে কি কি গুলো স্থান পায়। কালচারালের মধ্যে ধরো কোনো মনুমেন্ট তৈরি হয়েছে, সেটা হতে পারে কোনো টেম্পল, কোনো দুর্গ বা প্যালেস, কোনো ফোর্ট, ঠিক আছে, কোনো আর্কিটেকচারাল কোনো স্ট্রাকচার, ভাস্কর্য, স্থাপত্য, সেগুলো আমাদের কালচারালের মধ্যে পড়বে। যদি ন্যাচারালের মধ্যে বলে তাহলে কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হতে পারে, কোনো ন্যাশনাল পার্ক হতে পারে, কোনো তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ হতে পারে, রামসার সাইট হতে পারে, হোয়াট এভার যেগুলো ন্যাচারালি তৈরি হয়েছে, কোনো রিভার হতে পারে, কোনো মাউন্টেন রেঞ্জ হতে পারে, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারালের মধ্যে। আর মিক্সড যেটা দুটোরই কম্বিনেশন রয়েছে। ঠিক আছে, সো এই জায়গাটা আমাদের একটু দেখে রাখতে হবে। আমি বাংলাতেও লিখে দিয়েছি, যেগুলো ইংলিশে লেখা সেগুলো এখানে বাংলাতে লেখা, তো তোমরা দেখে নিও। আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় রয়েছে, সব থেকে বেশি ঐতিহ্যময় জায়গা কোনটা? ইটালি। ইটালিতে টোটাল এখনো অব্দি 60খানা জায়গাকে রিকগনাইজ করা হয়েছে, যেগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে
খুব বিখ্যাত এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হিসেবে পরিচিত। ঠিক আছে, একদম ইটালি। এছাড়া আমাদের সেকেন্ড পজিশনে রয়েছে চায়না 59 সাইটস, জার্মানিতে রয়েছে 54টা, ফ্রান্সে রয়েছে 49, স্পেনে 50 এবং ইন্ডিয়াতে খেয়াল করো এটা 44 হবে, 44 সাইটস। এটা আপডেটেড হয়েছে 2025 সালে। সো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 44 সাইটস। ঠিক আছে, তো ইন্ডিয়ার নাম্বারটা একটু ভালো করে খেয়াল করে রাখো। তো প্রথম 5টা বা প্রথম 6টা আমরা মনে রাখবো, 6 নম্বরে যেহেতু ইন্ডিয়া আছে তো ইন্ডিয়াটা তো আমাদের পড়তেই হচ্ছে, প্রথম 5টাও আমরা মনে রাখবো, 60, 59, 54, 49, 50। ওকে, ইটালি, চায়না, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইন্ডিয়া। ইটালি, জার্মানি, ইটালি, চায়না, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইন্ডিয়া। এইভাবে আমরা প্রথম 6টা নাম মনে রাখবো। এবার আসো ভারতের মধ্যে যদি আমি বলি, তো ভারত কবে ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনে সাইন করেছিল? 1977-এ ভারত সাইন করেছিল। আবার একটু রিভিশন দিয়ে দিই, 1971-এ রামসার কনভেনশন হয়েছিল, ভারত কি সাইন করেছিল? না। 1972-তে আমাদের বন্য প্রাণী সংরক্ষণ আইন এসেছিল, মনে আছে নিশ্চয়ই, 1972। 1973-তে আমাদের টাইগার প্রজেক্ট এলো। 1982-তে ভারত রামসার কনভেনশনে যোগদান করেছিল। অ্যান্ড আমরা তার একটু আগে মানে 1977-এ দেখতে পাবো যে ভারত ইউনেস্কোর যে এই ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন সেখানে সাইন করলো। তার মানে রামসার কনভেনশনে সাইন করার আগে ভারত কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনে সাইন করেছিল। সো এই গল্পটা আমাদেরকে মনে রাখতে হবে যে পরপর পরপর কি কি ঘটছে। ঠিক আছে, ভারতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 44টা এরকম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে ভাগটা যদি বলি তো কালচারালি 36টা, ন্যাচারালি 7টা এবং মিক্সড হচ্ছে 1টা। এবার এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ তালিকা আমি দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে ইউনেস্কোর যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে আমি সেই জায়গাটা একটুখানি দেখিয়ে দিই, দাঁড়াও। এটা তোমাদের জানা থাকলে পরবর্তীকালে তোমাদেরই সুবিধা হবে। জাস্ট তোমরা কি করবে, যদি পরবর্তীকালে কোনো সাইট এনলিস্টেড হয় এই 44টার পরে, ঠিক আছে, তো সেটা তোমরা কোথা থেকে জানতে পারবে বা একদম বলতে পারো যে অথেন্টিক ইনফরমেশনটা তোমরা কোথা থেকে পাবে, তো সেটা জেনে রাখো। জাস্ট গুগলে যাবে, গুগলে গিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া এই বলে সার্চ করবে, এইটা, ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া এটা বলে সার্চ করবে। ওদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সবার প্রথমেই পেয়ে যাবে ইন্ডিয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন, সবার প্রথমেই কিন্তু তুমি এই ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে। অ্যান্ড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি প্রত্যেককে বলবো, যখনই কোনো কিছুর আপডেট লাগবে, যখন কোনো কিছু ধরো নতুন ইনফরমেশন এসছে, নতুন আপডেট এসছে, ভাই দয়া করিয়া নর্মাল গুগলে সার্চ করিবেন না, সেগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করিবেন। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট কি বলছে সেটার উপর রিলাই করো, নট গুগল। ওকে, গুগল যে ডেটাটা বার করে সেটা হচ্ছে তোমার আমার সার্চের উপর নির্ভর করে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তুমি অথেন্টিক ডেটা পাবে। তো যখন কোনো কিছুর কনফিউশন আসবে, আমারও হয় মাঝে মাঝে, আমিও তো মানে বোদ্ধা নই, আমারও মাঝে মাঝে কিছু কনফিউশন আসে, আমারও মাঝে মাঝে কিছু জানতে হয়, তো সেগুলোর জন্য আমাকে কি করতে হয়, আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চেক করি। তো সবসময় অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা একটু চেক করার প্রসেসটা বলে দিচ্ছি, কারণ খুব সুন্দর করে কিন্তু এই ওয়েবসাইটটা সাজানো, এবং একবার যদি তুমি ওয়েবসাইটটা দেখো এবং এই ওয়েবসাইট দেখেই তোমার পুরো চ্যাপ্টার পড়া হয়ে যাবে, কারণ এই ওয়েবসাইটটাই এত সুন্দর করে সাজানো এবং পরীক্ষায় প্রশ্ন কিন্তু এই ওয়েবসাইট থেকেই আসে, তাই জন্য আমি ওয়েবসাইটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, একদম ইন্ডিয়ার মধ্যে। এখানে দেখো লেখা আছে, এই যে ইন্ডিয়া বড় বড় করে লেখা আছে, দেখতেই পাচ্ছ। ইন্ডিয়ার মধ্যে এই যে আমাদের টোটাল 44টা সাইট রয়েছে সেটার নাম্বার দেওয়া হয়েছে। এখানে বলেছে 4 ম্যান্ডেটস টু দ্য ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, ঠিক আছে, 4টে নাম এরকম রয়েছে যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি থেকে অলরেডি
কনফার্ম করে দিয়েছে যে আরো 4টে এনলিস্ট হতে পারে, কিন্তু কবে হবে এখনো বলেনি, জাস্ট বলেছে যে এই 4টেকে আমি কনফার্ম করে দিয়েছি, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি থেকে করেছে। এবং 162খানা স্টেট, আমাদের পুরো টোটাল ইন্ডিয়া থেকে মানে কি বলবো, আমাদের টোটাল ইন্ডিয়ার মধ্যে যে যে রাজ্যগুলো রয়েছে, টোটাল এই রাজ্যগুলো থেকে 162খানা সাইটকে অলরেডি কিন্তু কনজারভেশন রিপোর্টস এর মধ্যে পাঠানো হয়েছে। ঠিক আছে, যে এইগুলো আমাদের কনজার্ভ করা দরকার, এরকম 162খানা জায়গার নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, এছাড়া এখানে প্রত্যেকটা তোমরা আলাদা আলাদা করে দেখতে পাবে। 35টা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের দ্বারা অ্যাপ্রুভ করা হয়ে গেছে, এরকম ভাবে প্রত্যেকটা দেখতে পাবে। সবগুলো দরকার নেই, আমাদের দেখতে হবে শুধু ইন্ডিয়ার মধ্যে কতগুলো এনলিস্টেড হয়েছে। তো তুমি এটা জাস্ট ওপেন করলেই কিন্তু এর মধ্যে বাকি সমস্ত এনলিস্টেড জায়গাগুলো দেখতে পাবে। ও আচ্ছা, এখানে দেখিয়ে দিয়েছে। তো এখানে তুমি প্রত্যেকটা জায়গা দেখতে পাবে। দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট যেগুলো অলরেডি ইনস্ক্রাইবড হয়ে গেছে, কালচারালের মধ্যে 36টা পুরো পরপর পরপর তোমার কাছে এখানে চলে এসেছে। ঠিক আছে, ন্যাচারালের মধ্যে 7টা, সেটাও তোমার কাছে পুরো পরপর পরপর চলে এসেছে। ওকে, আর একটুখানি চলে আসো মিক্সড, যেটা 2016 সালে অ্যাড করা হয়েছিল, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এবং ইন্ডিয়ার মধ্যে এটা একমাত্র মিক্সড সাইট যেটা রয়েছে। সো এইগুলো আমরা ম্যাপ দেখে, এবং এখানে দেখো ম্যাপ পয়েন্টিং করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ম্যাপ পয়েন্টিং দেখে দেখেও কিন্তু পড়তে পারো। ওকে, তো এই জায়গাটা দেখে নিও। আর হচ্ছে গিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে টেন্টেটিভ লিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেন্টেটিভ লিস্ট থেকে এসএসসি তে না ডাব্লিউবিসিএস আমার ঠিক মনে পড়ছে না, এসএসসি অথবা ডাব্লিউবিসিএস এ একটা প্রশ্ন এসেছিল যে এটাকে টেন্টেটিভ লিস্টের মধ্যে এনলিস্ট করা হয়েছে কি না বলো। মানে একটা সাইটের নাম বলা হয়েছিল যে নিচের কোন সাইটটি টেন্টেটিভ লিস্টের মধ্যে স্থান পেয়েছে, এরকম ভাবে এসেছিল। ঠিক আছে, এটা কিসে এসেছিল আমার ঠিক মনে পড়ছে না, বাট এটা এসেছিল, মানে নয় ডাব্লিউবিসিএস নয় এসএসসি, এসএসসি সিজিএল বা ডাব্লিউবিসিএস এ এসেছিল, হোয়াট এভার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের বিষ্ণুপুরের যে মন্দির, বাঁকুড়ার টেরাকোটার মন্দির, সেটাকেও কিন্তু 1998 সালে অলরেডি টেন্টেটিভ লিস্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখনো অ্যাপ্রুভ করা হয়নি। তারপর তোমার কেরালাতে অবস্থিত এর্নাকুলামে যেটা হচ্ছে তোমার ম্যাটাঞ্জেরি প্যালেস, এটাকেও পাঠানো হয়েছিল। আচ্ছা, মধ্যপ্রদেশের যে গ্রুপ অফ মনুমেন্টস রয়েছে সেটাকে, বারাণসী উত্তরপ্রদেশের যে সব থেকে পুরনো একটা প্রাচীন বৌদ্ধ বিহার রয়েছে সেটাকে পাঠানো হয়েছিল। তারপরে অমৃতসরে আমাদের স্যার হরমন্দির সাহিবের যে মন্দিরটা রয়েছে সেটা। তারপরে রিভার আইল্যান্ড মাজুলি আসামের যে বড় বদ্বীপ মাজুলি দ্বীপ, সেইটা যেখানে মহারাস লীলা হয়ে থাকে। আচ্ছা, তারপর ব্রহ্মপুত্র রিভারের ধারে অবস্থিত আছে নামদাফা ন্যাশনাল পার্ক, এটাকেও পাঠানো হয়েছে। ওয়াইল্ড অ্যাস স্যাংচুরি, ওয়াইল্ড অ্যাস আমরা কোথায় দেখতে পাই, প্রোটেক্টিভ এরিয়াতে আমি পড়িয়েছিলাম, কচ্ছ রিজিয়ন মানে গুজরাটে অবস্থিত, তো সেটাকেও কিন্তু টেন্টেটিভ লিস্টের মধ্যে দেওয়া হয়েছে। তো টেন্টেটিভ লিস্টটা দয়া করিয়া একবার পড়িয়া যাইবে, টেন্টেটিভ লিস্টের মধ্যে কিন্তু অনেক নাম তোমরা পেয়ে যাবে, জাস্ট একবার চোখের দেখা দেখে নিও, আর কিচ্ছু না। আর এই নামগুলো তোমরা অলরেডি পড়ে এসেছো, কোথায় পড়ে এসেছো, প্রোটেক্টিভ এরিয়ার মধ্যে পড়ে এসেছো। ঠিক আছে, তাই নামগুলো যখন তুমি পড়বে, কোনো কোনো নাম তোমরা ইতিহাস থেকেও পড়ে আসবে। যেমন দেখো এই যে সড়ক ই আজম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা শাহজাহান চালু করেছিলেন, সরি শেরশাহ চালু করেছিলেন, আমাদের জিটি রোড। ঠিক আছে, সো এইগুলো আমরা কিন্তু দেখতেই পাবো, এক্সট্রিমলি সরি। তো এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যে লেকের ওপর অবস্থিত, লোকটাক লেক মণিপুরে, তো সেই কেইবুল লামজাও ন্যাশনাল পার্কেও কিন্তু প্রপোজড করা হয়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা নাম তোমরা পেয়ে যাবে, যেগুলো অলরেডি তোমাদের চেনা নাম, চেনা পরিচিত নাম, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। একবার জাস্ট দেখে নিও, আমি বলছি না মুখস্থ করতে হবে না, জাস্ট চোখের দেখা দেখে নিও, ওয়েবসাইটটা ঘেঁটে একবার দেখে নিও। ঠিক আছে, চলো, এই হলো টোটাল বিষয় যেগুলো আমাদের ইউনেস্কোর সাইট থেকে পড়তে হবে। এবার আমি তোমাদের জাস্ট একটা জিনিস দেখিয়ে দেব, তারপরেই আমি ক্লাসটাকে অফ করব। সেটা হচ্ছে, দাঁড়াও, সেটা হচ্ছে, চলে আসো ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্টের মধ্যে। জেনে রাখো, ইনট্যাঞ্জিবল মানে যেটাকে স্পর্শ করা যায় না, যেটাকে আমি
ছুঁতে পারবো না, স্পর্শ করতে পারবো না, বাট সেটা আমাদের প্রজন্মের পর প্রজন্ম আমরা হয়তো সেটাকে পালন করে আসছি। সেটা কোনো রিচুয়াল হতে পারে, সেটা কোনো পূজা হতে পারে, সেটা কোনো একটা দিন হতে পারে, যেটাকে আমরা স্পর্শ করতে পারবো না, বাট সেটা আমাদের পালনের মধ্যে আছে, বা সেটা আমাদের ফিল করার মধ্যে রয়েছে, ইমোশনের সঙ্গে জড়িয়ে আছে। এরকম কোনো একটা ঘটনা বা এরকম কোনো কিছু হলে সেটাকে আমরা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টের মধ্যে ফেলি। ঠিক আছে, একদম একদম প্রিয়াঙ্কা, করতেই পারো। আমিও ক্লাস এন্ডই করে দেবো, আমারও 3টের সময় ক্লাস আছে। যাই হোক, আমি দেখিনি 3:06 বেজে গেছে, আমি একদমই দেখিনি। যাই হোক, হোয়াট এভার, আমি জাস্ট একবার তাড়াতাড়ি পড়িয়ে দিই এখানটা, না হলে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে না। হ্যাঁ, এবার এই জায়গাটা দেখো, ইউনেস্কোর যেটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, তার মধ্যেও না অনেকগুলো ভাগ আছে। যেরকম 5টা টোটাল ডোমেনে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ওরাল, মানে মুখে মুখে যেটা মনে রাখা হয়, লাইক বেদ, শ্রুতি, তাই তো, মুখে মুখে মনে রাখা হতো, চ্যান্টিং, কোনো মন্ত্র হতে পারে সেটা। নেক্সট হচ্ছে পারফর্মিং আর্ট, কোনো একটা যেমন ধরো সঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, যেটাকে আমরা পারফর্ম করে থাকি, আঁকা হতে পারে, হোয়াট এভার, যেটা পারফর্ম করা হয়। দেন হচ্ছে কোনো সোশ্যাল প্র্যাকটিস, কোনো পুজো অনুষ্ঠানে কোনো রিচুয়াল, কোনো যজ্ঞ, কিছু প্র্যাকটিস করা হয়, সেগুলো। ঠিক আছে, তারপর হতে পারে কোনো মহাবিশ্ব সম্পর্কিত কোনো জ্ঞান, লাইক অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, এরকম টাইপের কিছু হতে পারে। নেক্সট ঐতিহ্যবাহী কারুশিল্প, হ্যাঁ, হাতের কাজ, কিছু হ্যান্ডক্রাফটস, এসব হতে পারে। তো এই 5টা টোটাল ডোমেনে কিন্তু ভাগ করা হয় ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টকে, এবং এখানে সেই নামগুলোই দিয়ে দেওয়া হয়েছে। পারফর্মিং আর্টস এর মধ্যে আমরা কুটিয়াট্টাম দেখবো, রামলীলা, ছৌ নাচ, কালবেলিয়া নাচ, সংকীর্তন, যোগা, তারপরে তোমার ব্রাস এবং কপার ক্রাফটের জিনিসপত্র, যেটা পাঞ্জাবে পাওয়া যায়, পিতলের থালা বাসন ইত্যাদি, এগুলো হচ্ছে সমস্ত আমাদের পড়ছে। এগুলো একটু দেখে নিও। নেক্সট আমরা যদি দেখি, তাহলে সোশ্যাল প্র্যাকটিসের মধ্যে আমরা কুম্ভ মেলা, যেটা আমাদের হয়ে থাকে সব থেকে ঐতিহ্যবাহী, দুর্গা পূজা কলকাতার, ভেরি ইম্পর্টেন্ট, গারবা নাচ গুজরাটের। ঠিক আছে, ওরাল ট্রেডিশনের মধ্যে এই যে আমি বললাম বেদ, বেদের যে মন্ত্র, যেটা শুনে শুনে মনে রাখা হয়, ভেদিক চ্যান্টিং, বুদ্ধিস্ট চ্যান্টিং, যেটা লাদাখে হয়ে থাকে, বুদ্ধের মন্ত্র। ঠিক আছে, এগুলো এগুলো কবে কোন সালে এগুলোকে এনলিস্ট করা হয়েছে, সালগুলো একটু কাইন্ডলি 2020 সালের পরের যে সালগুলো রয়েছে আপ টু 2026, এগুলো একটুখানি মনে রেখো। ওকে, সব মনে রাখতে হবে না, বাট 2020 থেকে 2026 মনে রেখো। আর 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 2014 সালের আচ্ছা, একটা কাজ করো, 2014 সাল থেকেই মনে রেখো, যেহেতু আমাদের নতুন সরকার এসছে, 2014 থেকে 2026 পর্যন্ত যেগুলো হয়েছে সেই সালগুলোকে একটু খেয়াল রেখো। ঠিক আছে, তো এখানে পুরো সমস্ত বিষয়গুলো দিয়ে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নিও। আমি এই নোটটাও তোমাদেরকে দিয়ে দেব, তোমরা পড়ো বাড়িতে বসে নিজেরা একবার, এবং সবটা একসাথে মুখস্থ করতে যেও না, জীবনেও হবে না। একটু একটু করে ধীরে ধীরে ধাতস্থ হও, এবং একটু একটু করে মুখস্থ করো। ঠিক আছে, এবং অবশ্যই আমি প্রত্যেককে বলবো, এই যে জিনিসগুলো পড়ানো হচ্ছে, এই পড়ানোগুলোকে প্র্যাকটিস করতে থাকো। এমন নয় যে আমি পড়ে গেলাম, পিডিএফ পড়ে নিলাম, হয়ে গেল, আমি একবার পড়া হয়ে গেছে মানে আমার মনে থেকে যাবে না। নিজেদেরকে সুপারম্যান ভেবো না, কেউ সুপারম্যান নয় যতক্ষণ না সেই জিনিসগুলো তুমি নিজের মধ্যে, নিজের ব্রেনের মধ্যে সেগুলোকে ধাতস্থ করছো। তো সেই জন্য আমি বলবো, পড়ছো, পড়ার পাশাপাশি মক টেস্ট দাও, মক টেস্ট কিন্তু দিতে থাকো, এবং দরকার হলে টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নাও, টেস্ট প্রাইম সাবস্ক্রিপশন নিয়ে সেখান থেকে মক দাও। মক না দিলে কিন্তু কোনোভাবেই কিছু করা যাবে না। টেস্ট প্রাইমে তুমি একটা মক 1000 বার প্র্যাকটিস করতে পারো, আনলিমিটেড টাইম, কেউ আটকাবে না। তো মক দাও, তোমার প্রথমবার স্কোর খারাপ আসবে, দ্বিতীয়বার খারাপ আসবে, তৃতীয়বার থেকে ঠিক স্কোর ইমপ্রুভ করবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখছি। আর অবশ্যই অবশ্যই তোমরা যারা যারা এখানে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো, আমি প্রত্যেকের আর রিপ্লাই তো করা সম্ভব হবে না, 3:10 অলরেডি হয়ে গেছে, তোমাদেরও এর পরে হয়তো ক্লাস আছে, আমারও ক্লাস আছে 3টে থেকে ইউটিউবে। তো যদি কেউ চাও, তো আইসিডিএস এর ক্লাস আমার 3টে থেকে আছে, এখন 3:10 হয়ে গেল, হোয়াট এভার, তো আমি জয়েন করছি, তোমরাও চলে আসতে পারো, ক্লাসটা করো যদি কেউ চাও, কোনো জোর নেই। চলো, টাটা। আর অবশ্যই রেটিংটা দিয়ে দিও, ক্লাস ভালো লাগলে 5-এর 5 রেটিং দিও, কন্টেন্ট
এবং আমাকে, ঠিক আছে? অ্যাপের রেটিং আলাদা আসে, টিচার রেটিং আলাদা আসে, তো টিচার রেটিংটা 5-এ 5 দিয়ে দিও। চলো টাটা।